আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত এশিয়ার ভবিষ্যৎ শীর্ষক ফোরামে বক্তব্যে তিনি একথা জানান। পৃথিবীতে তৃণমূলের ক্ষমতায়ন ও নেতৃত্ব যে কোনো সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরী রিপোর্ট। এশিয়ান চ্যালেঞ্জ ইন এ টার্বুলেন্ট ওয়ার্ল্ড শীর্ষক সম্মেলনের আয়োজন করে, যেখানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিনের শুরুতেই এই সম্মেলনে রাখা বক্তব্যে ডক্টর ইউনূস ২০ বছর আগে নিক্কেই ফোরাম যে তাকে এশিয়া পুরস্কার দিয়েছিল সে কথা স্মরণ করেন। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দিনকে দিন বিশ্ব পরিস্থিতি আরও বেশি সংকটময় হচ্ছে, যেখানে শান্তি সবচেয়ে ভঙ্গুর পরিস্থিতিতে আছে। গাজা, ইউক্রেন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতির কথা তুলে ধরেন অধ্যাপক ইউনূস। And even between citizens and institutions. We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. যুদ্ধের পাশাপাশি পুরো বিশ্বকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হচ্ছে, কিন্তু এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়া হচ্ছে না, যা রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশ্বাসহীনতার জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এশিয়ার দেশগুলোতে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী বসবাস করে উল্লেখ করে তিনি এই অঞ্চলের মানুষের সম্ভাবনাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। People's empowerment and grassroots leadership matters more than ever. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. Asia is still one of the least connected regions in terms of trade. পৃথিবীর যে কোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই উল্লেখ করে সেদিকে বেশি বেশি জোর দেওয়ার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ দেওয়া হবে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন। ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকর বলেন, এই আদেশের ফলে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত হয়নি, তাই ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। অপরদিকে রিটকারী আইনজীবী বলেন, সময়সীমা পার হওয়ায় গেজেটের কোনো কার্যকারিতা আর নেই। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, গেজেট ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় শপথ পাঠের দায়িত্ব মন্ত্রণালয়ের। বুধবার ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত। সুযোগ নাই, সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। শুধু ট্রাইব্যুনাল নয়, মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন নির্বাচন কমিশন এখন যদি আবার সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা কর্মবিরতি
চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচিবালয়ের কর্মচারীরা। বৃহস্পতিবারে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জমায়েত হয়ে কর্মবিরতি পালনের পর এই ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। রোববার 11টার পর খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান ফোরাম নেতারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান তারা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘন্টা ঢাকা সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, তবে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টির কারণে উপকূল সংলগ্ন শহরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। তামজিদ সুমানের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে দেশের 6টি অঞ্চলের নদী বন্দরে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী ও নোয়াখালীর অভ্যন্তরীণ সকল রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বৃষ্টির মধ্যে লঞ্চের জন্য ওয়েট করতেছি। কালই তো বর্ষা নামতে আছে, কোনো কাজ কাম নাই, কিছু না, কি করে খাবো আমরা? বর্ষা তো বাড়ি থেকে নামতে পারে না, বাসার থেকে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ। উদলা গাড়ি চালাই, বৃষ্টি হলে তো চালাতে পারি না, ঘরের বন্দরে ধুই দেওয়া লাগে। ভারী বর্ষণের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে পানি প্রবাহ বেড়েছে। অতিরিক্ত পানি প্রবাহে ভোলায় পল্টন ভেঙে পড়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এই বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারবে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। আবহাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টা সারা দেশে ভারী বৃষ্টিপাত হবে, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। এছাড়া বৃষ্টির কারণে সৃষ্টি হবে জলাবদ্ধতা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের সাথে এই সাবধান থাকতে বলেছি। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এখন পর্যন্ত 74,316 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। রাজধানী আশকোনায় হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান, বাকি হজযাত্রীরা আগামী 1 জুনের মধ্যে সৌদি আরবে পৌঁছবেন। এখন পর্যন্ত যারা হজে গেছেন তাদের মধ্যে 12 জন মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন 36 জন মুসল্লি। হজ ব্যবস্থাপনার সবকিছু ঠিক আছে বলেও জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। তিনি জানান, বিমানের ভাড়া অন্যান্য বছরের তুলনায় কমানো হয়েছে। হাজিদের কাছ থেকে যেসব রিক্রুটিং এজেন্সি টাকা নিয়েছে, সময় মতো তাদের পাঠাতে না পারলে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। কনকর ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহা দোরগোড়ায়, তাই সারা দেশে জমে উঠেছে কোরবানি পশুর হাট। হাটগুলোতে দেশীয় গরুর আধিক্য। নেত্রকোনা বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় নেত্রকোনা বারহাট উপজেলার নৈহাটি বাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এ বাজার থেকে গরু কিনে নিয়ে যায়। এছাড়া জেলার ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট, জেলা শহরের রাজুর বাজার, অন্যান্য পশুর হাটও জমজমাট। জেলায় এবছর চাহিদার তুলনায় বেশি গবাদি পশু রয়েছে বলে প্রাণী সম্পদ কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে নাটোরেও জমে উঠেছে পশুর হাট। 12টি স্থায়ী হাটের পাশাপাশি 14টি অস্থায়ী পশুর হাট বসেছে। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম হাটগুলো। অনেকে সাধ্যের মধ্যে পশু কিনে নিয়ে যাচ্ছেন। নাটোর জেলায় এবছর 5,14,000 কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।